This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দুপুরে সুপার প্রাইম টাইমে আপনাদের আরো একবার স্বাগত এবং সুপার প্রাইম টাইমের ফুল এন্ড ফাইনাল নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা আর আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। মধুকল্পিতা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতে হবে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তার জামিনের আবেদন শেষ পর্যন্ত ঝুলেই রইল, কারণ শুনানি শেষ হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার ফের শুনানি রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাবেন কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল, কারণ ইডি হেফাজতে চেয়েছিল। তবে ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে শুনানি শেষ, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের আবেদন ঝুলেই রইল। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, দুপক্ষ সওয়াল জবাবে তাদের মতন করে যুক্তি পেশ করেছে। ইডির যে মূল বক্তব্য ছিল, চন্দ্রনাথ সিনহা তিনি প্রভাবশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী, বেশ কিছু নথি তিনি প্রথমেই দিতে চাননি, তারপর চার্জশিট জমা পড়ার পরে একেবারে হঠাৎ করে তিনি সেই নথিগুলো হাতে পেয়ে গেছেন এবং পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তার আয়ের সঙ্গে সম্পত্তির কোনো সাজুজ্য নেই এবং তার স্ত্রীর বয়ান সেটাও কিন্তু কোথাও চন্দ্রনাথ সিনহার বিপক্ষে যাচ্ছে। তার কারণ তার স্ত্রী বলেছেন যে তার নামে এই সম্পত্তি বা তার নামে যা যা রয়েছে তার সম্পর্কে তিনি কিছু জানেন না, সব জানেন চন্দ্রনাথ সিনহা। সেই জায়গায় দাঁড়িয়ে ইডি কিন্তু 7 দিনের জন্য হেফাজতের চেয়ে আবেদন করেছিল। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি দাবি করেছিলেন যে সব নথি দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে চার্জশিট জমা পড়ে যাওয়ার পর আবার পেছন ফিরে তদন্ত করার দরকার নেই, তাই যাতে তাকে জামিনে বহাল রাখা হয় এই দাবি করেছিলেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। এবার দুপক্ষের কথা বিচারক শুনেছেন। বিচারকও কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ বলেছেন যে আপনি যদি কোনো কনস্ট্রাকশন হাউসের সাথে রিলেটেড থাকেন তাহলে তার দলিল আপনার কাছে কেন থাকবে না। চন্দ্রনাথ সিনহাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে এবং এই জায়গায় মঙ্গলবার দুপুর 2টোয় বিচারক তার রায় দেবেন যে চন্দ্রনাথ সিনহার জামিন পাবেন নাকি তাকে ইডি হেফাজতে পাবেন। আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার জানিয়ে রাখবো, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যাকে বারবার হেফাজতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 7 দিনের জন্য তারা হেফাজতে চাইছিল, যদিও পাল্টা চন্দ্রনাথ সিনহা, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার আইনজীবীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে কেন তদন্ত শেষে আবার পিছন থেকে তদন্ত শুরু হচ্ছে, এইরকম যুক্তি, পাল্টা যুক্তি শেষ হয়ে গিয়েছে। দুপক্ষের শুনানি শেষ। আগামী মঙ্গলবার দুপুর 2টোর সময় অর্ডার দেবেন বিচারক শুভেন্দু সাহা। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, তোমার কাছে আমি আরো একবার জানতে চাইবো যে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাগ্য কোন দিকে যেতে চলেছে? দুপক্ষের আইনজীবীর যে যুক্তি দেখানো হলো, ভাগ্য কোন দিকে যেতে চলেছে সেটা কি কোনো রকম প্রেডিক্ট করা যায় না? মঙ্গলবারই একেবারে বোঝা যাবে। দেখো, বিচারক কি বিচার করবেন সেটা প্রেডিক্ট করা সম্ভব নয়, তবে ইডি যে যুক্তিগুলো পেশ করেছে এবং তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ এবং একটি মোবাইল ফোন ইডি উদ্ধার করেছিল। তারপরে ইডি কিন্তু তাকে 7 বার হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছে, তার মধ্যে 5 বারই কিন্তু চন্দ্রনাথ সিনহা এসেছেন। কিন্তু যখন নথি চাওয়া হয়েছে যে এর এগেনস্টে আপনার কাছে কি প্রমাণ আছে সেটা পেশ করুন, তখন কিন্তু চন্দ্রনাথ সিনহা তদন্তে সহযোগিতা করেননি। তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা তোমাকে বলতে হবে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অন্যতম মিডলম্যান তাপস মণ্ডল যে কিনা গ্রেপ্তার হয়ে রয়েছেন, তার বয়ানে কিন্তু বারবারই চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসছে এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে প্রায় 12 কোটি টাকায় চন্দ্রনাথ সিনহার কাছে গেছে প্রত্যেক প্রার্থী। একদম এই কোটি টাকার একটা হিসেব কোনো রকম পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে দেখা যাচ্ছিল যে প্রায় 13 কোটি টাকার কোন রকম হিসেব সঠিকভাবে দিতে পারছেন না চন্দ্রনাথ সিনহা বা তার পরিবারের সদস্যরা, যে কারণে সেই হিসেবটা কেন দিতে পারছে না, কোথায় কি গাফিলতি, সেই কারণে ইডি হেফাজতে চায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এদিকে গতকালই আমরা দেখেছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা বীরভূমে পৌঁছে গিয়েছিলেন এবং বারবার আপনাদের জানাবো যে তথ্য যে একটি নির্মাণ ব্যবসায় সে কালো টাকা ব্যবহার করেছে, এরকমই একটা ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না। আর কিছু আমরা 7 দিনের কাস্টাডি চাইছি।
12 তারিখ এতদিন সময় পেয়েছেন প্রশ্ন করা হয় তার পরবর্তীকালে কেন ইনভেস্টিগেশন চলছিল, এটা ছোটখাটো ইনভেস্টিগেশন নয়, বড় ইনভেস্টিগেশন। বিচারক 11 মাসের একটা দিন নিয়ে বারবার মঙ্গলবার, আগামী মঙ্গলবার দুপুর 2টায় শুনানি রয়েছে এবং দুপক্ষের পক্ষ থেকেই পাল্টা যুক্তি দেখানো হয়েছে। তবে যে বিষয়টা আপনাদেরকে জানানো হচ্ছিল যে ইডির পক্ষ থেকে একটু সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি কালো টাকা হয়তো কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি নির্মাণ ব্যবসায় ব্যবহার করেছেন। গতকাল বীরভূমেও তারা পৌঁছে গিয়েছিল, সেখান থেকে ঠিক কোন কোন বিষয় উঠে এসেছিল আমার সহকর্মী হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, গতকাল বীরভূমে কোন কোন বিষয়গুলোর দিকে তদন্তে জোর দেওয়া হয়েছিল যেগুলো আজকে সেখানে পাল্টা যুক্তি হিসেবে বা তথ্য হিসেবে খাড়া করা হয় ইডির আইনজীবীর পক্ষ থেকে? দেখো, গতকাল বীরভূমে মুরারই 2 ব্লকের পাইকট সেখানে কৃষি সহ অধিকর্তার অফিসে এসেছিলেন। প্রায় 7 ঘন্টা ধরে কৃষি সহ অধিকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চন্দ্রনাথ সিনহা যেটা জানিয়েছিলেন তার বাড়ি থেকে যে টাকা পাওয়া গিয়েছিল সেই টাকা তিনি কৃষিকার্য থেকে আয় করেছেন। সত্যি কি তিনি কৃষিকার্য থেকে আয় করেছিলেন? এই বিষয়টাই মূলত জানতে চাওয়া হয়েছিল এবং সেই বিষয় নিয়েই দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছিল যিনি অফিসার ছিলেন তাকে। ইডির 3টে গাড়িতে করে সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের তারা নিয়ে আসে, 7 ঘন্টা জেরা করা হয় এবং সেখান থেকে মূলত এটা জানার চেষ্টা করা হয় যে কৃষিকাজ চন্দ্রনাথ সিনহা কী রকম ধরনের কৃষিকাজ করেন, যেখান থেকে প্রায় 44 লক্ষ টাকা বা এই এত লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। সেই বিষয়টাই মূলত জানতে চাওয়া হয়েছিল। যেই যুক্তি আজ আদালতে খাড়া করা হয়েছে সেই বিষয়টাকে তথ্য প্রমাণ সমস্ত কিছু হাতের নাগালে হাতের কাছে আনতে চাইছে ইডি এবং সে কারণেই কিন্তু এই ধরনের একাধিক চন্দ্রনাথ সিনহাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধুমাত্র চন্দ্রনাথ সিনহা তো নয়, তার পরিবারের সদস্যদের নামও উঠে আসছে, বিশেষ করে তার স্ত্রীর নাম উঠে আসছে। কারণ মন্ত্রীর স্ত্রী ওই যৌথ সংস্থার যৌথ মালিকানা হচ্ছে মন্ত্রীর স্ত্রীর নামে এবং সেখানে একটা বিকে কনস্ট্রাকশনের নামও উঠে আসছে, যেখানে সংস্থার নামে 5 ডেসিমেল জমি মাত্র 7 লক্ষ টাকায় কেনা হয়েছিল। মানে এই লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছে, লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হয়েছে এই বিকে কনস্ট্রাকশনের নামে। সেই কনস্ট্রাকশনের সঙ্গে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পর্কটা কোথায় জড়িয়ে রয়েছে, এটা একটু ক্লিয়ার করো। দেখো, এই যে কনস্ট্রাকশন কোম্পানি এই ধরনের একাধিক সময় এইভাবে আমরা দেখেছিলাম, কিন্তু যে বেনামে জমি রাখা যেটাকে বলে, বেনামে বিভিন্ন সম্পত্তি বাড়ানো, সেই সম্পত্তি যে ইডি যেটা আধিকারিকরা যেটা মনে করছে বা তারা যেটা হাতের কাছে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে বলে দাবি করছেন যে নিয়োগ দুর্নীতির টাকা, সেই নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় রেখেছেন শুধুমাত্র চন্দ্রনাথ সিনহা নয়, তার স্ত্রী নাম উঠে আসছে, একেবারেই তার স্ত্রীর নামে রেখেছে, এছাড়াও আদার্স অন্যান্য। একদম হিমাদ্রি, বুঝতে পারছি তুমি যে কথাগুলো বলছো নির্মাণ সংস্থায় কিভাবে টাকা লাগানো হয়েছে এবং জমি কিনে সেটা আবার আবাসনে বিক্রি করে কোটি কোটি টাকা সেখান থেকে তোলা হয়েছে, এমনকি জমি মলের জন্য ভাড়া দেওয়া হয়েছে। এই নির্মাণ সংস্থার সঙ্গে প্রত্যেকটা বিষয় যেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার স্ত্রীর নাম জড়িয়ে গেছে। তাই সেখানে কি আদতে সামনাসামনি স্ত্রীকে রেখে সমস্ত বিষয়টা চালাচ্ছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা? এই বিষয়টা কিন্তু আজ আদালতেও উঠে এসেছে। আমার সঙ্গে বিচার ভবন থেকে সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তি হলো, কিন্তু শেষ পর্যন্ত কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট আজ আদালতে উঠে এলো, বিশেষ করে ইডি নির্মাণ সংস্থায় চন্দ্রনাথ সিনহার নামটা জড়ানো বা তার স্ত্রীর নাম জড়ানো, এই বিষয়টাকে কিভাবে সেখানে উপস্থাপন করলো? দেখো, বিচারক এই জায়গাটায় প্রশ্ন তুলেছেন, বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন তুলেছেন যে ইডি আপনার কাছে অর্থাৎ চন্দ্রনাথ সিনহার কাছে যে সমস্ত নথি চেয়েছিল সেই নথিগুলো দিতে তাদের এত দেরি কেন হলো। বিচারক তখন বলেন যে বয়ানেই লেখা রয়েছে যে বিকে কনস্ট্রাকশন নামে যে সংস্থা, সেই সংস্থায় 50% অংশীদারিত্ব রয়েছে চন্দ্রনাথ সিনহার স্ত্রীর। আর চন্দ্রনাথ সিনহার স্ত্রী দাবি করেছেন যে তার অর্থাৎ এই কৃষিকাজ বা অন্যান্য এই সমস্ত যে কনস্ট্রাকশন ব্যবসা, এই সংক্রান্ত সমস্ত কাজ চন্দ্রনাথ সিনহাই নিজে দেখতেন। তাহলে যে সংস্থার সঙ্গে তার স্ত্রী যুক্ত বা যে কাজ তিনি নিজে দেখতেন, সেই সংস্থা যখন জমি কিনছে দলিল তো তার কাছে থাকা উচিত। তাহলে সেই দলিল দিতে কেন বিএলআর অফিসে যেতে হবে বা কেন এতদিন সময় লাগবে, এই জায়গাতে কিন্তু বিচারক প্রশ্ন তুলেছেন এবং এই জায়গায় কিন্তু সঠিক উত্তর বা তৎক্ষণাৎ কোনো জবাব চন্দ্রনাথ সিনহার যিনি আইনজীবী তিনি কিন্তু স্পষ্টভাবে দিতে পারেননি। বিচারক আরও একাধিক ক্ষেত্রে কিন্তু ইডির ক্ষেত্রেও প্রশ্ন তুলেছে, এমন নয় যে শুধু চন্দ্রনাথকে, ইডির ভূমিকাতেও প্রশ্ন তুলেছে যে 2023-এ চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে, 2024-এ তারা তল্লাশি চালায়, 41 লক্ষ টাকা পায়। তাহলে এই কারো বাড়ি থেকেই যে 41 লক্ষ টাকা উদ্ধার,
সেটা কি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নয়, যেটা এই তদন্তের ক্ষেত্রে দুর্নীতির যোগকে ইঙ্গিত করে? কেন তখনই তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? কেন তখনই সেই সময় চার্জশিট দিতেই বা এত সময় লেগে গেল কেন? বিচারক শুভেন্দু সাহা স্পষ্টত বলেন যে 11 মাস পরে কেন চার্জশিট দেওয়া হলো। ইডির তরফ থেকে যারা আইনজীবী ছিলেন বা ইডির লিগাল টিম, তারা কিন্তু সেটা জবাব দিয়েছে। তাদের বক্তব্য যে ওই 41 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরে তারা পঞ্চম চার্জশিট দিয়েছে অন্য অভিযুক্তের বিরুদ্ধে। তার পাশাপাশি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন করে শুনানি করতে হবে। অফিসাররা সেই দিকে ব্যস্ত ছিলেন। ইডির আরও যুক্তি ছিল যে এই সমস্ত কিছুর মাঝেও কিন্তু ইডি কোথাও ঘুমিয়েছিল না। তদন্ত তারা চালিয়ে গিয়েছে, তারা তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালিয়ে গিয়েছে। তারা বারংবার ডেকেছে চন্দ্রনাথ সিনহাকে, কিন্তু বারংবার কিন্তু তিনি তদন্তে অসহযোগিতা করেছেন। তাই প্রভাবশালী ব্যক্তি চন্দ্রনাথ সিনহা, রাজ্যের মন্ত্রী, প্রভাবশালী তৃণমূল নেতা, তার ক্ষেত্রে তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তার কারণ আরও বেশ কিছু যে নতুন তথ্য প্রমাণ উঠে আসতে পারে বা উঠে আসছে, সেগুলি তারা পরবর্তী তদন্ত করবেন বা তদন্ত এগিয়ে নিয়ে দেখবেন। সেই কারণেই তারা চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চান। এবং আরও যে এই বিপুল পরিমাণ টাকার হদিশ কোথায়, এই যে বিভিন্ন 159 জন চাকরি প্রার্থীর থেকে টাকা নিচ্ছেন বলে অভিযোগ, সেই টাকাগুলিও বা গেল কোথায়, সেই তার উৎস খুঁজতে যান তারা। সেই টাকা কোথায় পার্ক করা হয়েছে, অর্থাৎ কোথায় নামে বেনামে সরিয়ে রাখা হয়েছে, সেটা তারা সন্দেহ করছেন। এবং এই যে নির্মাণ ব্যবসার কথা বলা হচ্ছে, এই টাকার লেনদেনেও তাদের কিন্তু সন্দেহ রয়েছে। একদম স্বাভাবিকভাবে বিকে কনস্ট্রাকশন এই মুহূর্তে সন্দেহের তালিকার শীর্ষে রয়েছে, যে কনস্ট্রাকশনের নাম বারবার উঠে আসছে এই দুর্নীতির ক্ষেত্রে, এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবং সেই বিষয়গুলোই নথি চাওয়া হয়েছে, কিন্তু সেই নথি দিতে দেরি হচ্ছে কেন, সেই প্রশ্ন আজ তোলা হয়। যদিও আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি রয়েছে, আজ আপাতত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে জামিন আবেদন করেছিলেন সেই ভাগ্যটা ঝুলেই রইল। কাস্টাডি চাইছিলাম ফর কাস্টোডিয়াল, ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আর আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। চন্দ্রনাথের জামিন মামলা শুনানিতে উঠেছে বিকে কনস্ট্রাকশনের প্রসঙ্গ। আপনার ক্লায়েন্ট বিকে কনস্ট্রাকশনের সঙ্গে কিভাবে যুক্ত প্রশ্ন করা হয়। চন্দ্রনাথের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারকই। ওই সংস্থার নামে জমি কিনে যৌথভাবে আবাসন বানানো হয়েছে, তাহলে তো ওই জমির দলিল থাকা উচিত। এর জন্য তো বিএলআরওর কাছে যাওয়া বা অনেক সময় নেওয়ার দরকারই নেই। চন্দ্রনাথ সিনহা স্ত্রীর বয়ান অনুযায়ী ব্যবসার কিছু তিনিই জানেন না, কারণ বিকে কনস্ট্রাকশনের সমস্ত নির্মাণ সংস্থার সঙ্গে চন্দ্রনাথ সিনহা স্ত্রীর নাম পাওয়া গেছে। যদিও তার স্ত্রী বলছেন ব্যবসার কিছুই তিনি জানেন না, যা জানেন স্বামী জানেন। তাহলে সবকিছুর সঙ্গে অবহিত তিনি, মানে চন্দ্রনাথ সিনহা, তিনি প্রত্যেকটা বিষয় জানেন। তাহলে তো স্ত্রীর বয়ান অনুযায়ী চন্দ্রনাথ সিনহা সবটার সঙ্গেই যুক্ত, মন্তব্য করেছেন বিচারক। এই প্রসঙ্গে আরো বেশ কিছু বিষয় উঠে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আমার সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনি শুনলেন এবং এই মুহূর্তে জামিনের আবেদন যা করেছেন তা খারিজ হয়ে গেছে, কিন্তু এই যে নির্মাণ সংস্থার সঙ্গে কারামন্ত্রীর নামটা জড়িয়ে যাওয়া এবং তার স্ত্রীর নাম জড়িয়ে যাওয়া, একাধিক বেহিসাবি সম্পত্তির আদান প্রদান হয়েছে, কিন্তু সেরকম হিসেব দিতে না পারা, এই প্রসঙ্গগুলো কিন্তু আজ আদালতের মধ্যে উঠে আসে। দেখুন, বিষয় হচ্ছে যে তৃণমূল যে একটা সংগঠিত ভাবে পারিবারিক রূপে দুর্নীতি করছে, চন্দ্রনাথ সিনহার দুর্নীতি সামনে আসাতে এটা পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য আমরা মনে করি এই জাতীয় নেতা যারা মানুষের টাকা, উন্নয়নের টাকা চুরি করে নিজেদের পকেট ভরার কাজ করেছে, ব্যাংক ভরার কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। এবং আমরা মনে করি যে এই অপরাধে তার স্ত্রী চন্দ্রনাথ সিনহার কথা বললেও অপরাধ কিন্তু পারিবারিক ভাবে হয়েছে, অতএব কাউকে রেয়াত করা উচিত নয়। অতএব চন্দ্রনাথ সিনহার এই অপরাধ, তার পরিবার তার সাথে যুক্ত, অতএব আমরা এটা মনে করি যে কঠোর শাস্তি হওয়া উচিত। এবার বিচারপতি কি সাজা ঘোষণা করবেন সেটা তো বিচারপতির বিষয়, কিন্তু আমরা মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধ আরো কড়াভাবে হওয়া দরকার। বেশ, ধন্যবাদ। ইডির নজরে চন্দ্রনাথ সিনহা স্ট্রিট সংস্থা, স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা করে নিজেই নিয়ন্ত্রণ করতেন মন্ত্রী। নির্মাণ ব্যবসার নামে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠছে। বিকে কনস্ট্রাকশন নামে একটি সংস্থার যৌথ মালিকানা। কাল থেকে অনেক কিছু বলছেন, এখন ঘটনা আছে আপনারা সারাক্ষণ
ছিলেন, ঘরে ছিলেন, আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। কিন্তু যে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্য শুনলেন। তিনি বেরিয়ে আসার পর বললেন বিচার ব্যবস্থার উপর তার আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে, সেরকমই বক্তব্য কারামন্ত্রী। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, কারামন্ত্রী বলছেন যে বিচার ব্যবস্থার উপর তার ভরসা রয়েছে, যদিও আজকে বিচারক তিনি নিজেই প্রশ্ন করেন যে বিকে কনস্ট্রাকশনের সঙ্গে তার কি সম্পর্ক। মানে কোথাও একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে, স্ত্রীকে সামনে রেখে পুরো এই নির্মাণ সংস্থাটা চালাতেন খোদ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কি বলবেন? কি বলবো বলুন, আপনি হলে কি বলবেন? এ তো বহুদিন ধরে দেখছি আমরা, তৃণমূলে একটা সৎ লোক খুঁজে পাওয়া মানে একদম খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। আর এই লোকগুলো প্রত্যেকে জানে যে আমার চাপ নেই, যা পারি চুরি ডাকাতি করে যাই, কিছু টাকা প্রয়োজন মতো ভেট কালীঘাটে পাঠিয়ে দিতে হবে, বাকিটা তো দিদি আর মোদির সেটিং আছে। ওখান থেকে সিবিআই যত আসবে, এই যে কদিন আগে দিদি চক্রবর্তীকে ডাকলো, একেবারে বুক ফুলিয়ে যাওয়ার কথা। তো চন্দ্রনাথ বাবু এত চিন্তার কি আছে? ওইসবের মধ্যে কোনো ব্যাপারই নেই। আদালত বলুক, ইডি আসুক, সিবিআই আসুক, সিআইডি আসুক, ইন্টারপোল আসুক, যে পারবে আসুক, ওনারা ঠিকই জেলের বাইরে থাকবেন সমস্ত দুর্নীতি করে যতদিন দিল্লিতে বিজেপি আছে। সুতরাং এই যা অভিযোগ এসছে এগুলো ঠিকই আছে। উনি একটা কনস্ট্রাকশন কোম্পানি গন্ডগোল করছেন, বীরভূমে তো দীর্ঘদিন ধরে এই ধরনের লুট তরাজের অভিযোগ হয়েই আসছে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হয়েছে, ওনার ক্ষেত্রে হয়েছে, কাজল শেখের ক্ষেত্রে হয়েছে। এই সরকার, এই দিল্লি এবং নবান্ন এবং 56 সেটিং যতদিন আছে, তৃণমূলের প্রত্যেকটা চোর নিরাপদে চুরি করতে পারবে, এটা মানুষকে বুঝতে হবে। ধন্যবাদ। কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই এই সংস্থার নামে, মানে বিকে কনস্ট্রাকশন যার নাম উঠে আসছে, এই সংস্থার নামে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এরকমই দাবি করেছেন ওই সংস্থারই অপর মালিক। সংস্থার নামে 5 ডেসিমেল জমি 7 লক্ষ টাকায় কেনা হয়েছে বলে হিসেব দেখানো হয়েছে। আবার সেই 7 লক্ষ টাকাই বিকে কনস্ট্রাকশনে বিনিয়োগ বলে হিসেবে দেখাচ্ছেন মন্ত্রীর স্ত্রী। অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে 6 তলা আবাসন গড়েন মন্ত্রীর স্ত্রী। এই আবাসন গড়া এবং এই বিকে কনস্ট্রাকশন নিয়ে একাধিক প্রশ্ন আজ উঠে আসা আদালতের মধ্যে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে, কোর্ট কি করবে আমি জানি না। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে? পিসির কাছে না ভাইপোর কাছে? এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া দরকার। অর্থাৎ আজ ইডি হেফাজতে চেয়েছিল, 7 দিনের জন্য হেফাজতে চেয়েছিল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তবে এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া গেল যে আজ তো শুনানি শেষ হয়ে গেল দুপক্ষের, আগামী মঙ্গলবার দুপুর 2টোয় রায় দেবে আদালত। সেক্ষেত্রে চন্দ্রনাথ সিনহা তিনি যে আবেদন করেছিলেন জামিনের, সেই আবেদনের ভাগ্য ঝুলেই রইল। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়দা, চন্দ্রনাথ সিনহার এই সম্পত্তি সংক্রান্ত বিষয়তে একাধিক আজকে আদালতে প্রশ্ন উঠে আসে। তবে বিজেপি আজকে বলছে যে দুর্নীতি হয়েছে এবং সেটা পারিবারিক দুর্নীতি চালিয়ে গিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা নিয়ে। দুর্নীতি যদি হয়, প্রমাণিত হয়, তাহলে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হবে। এই একই কথা দলীয় স্তরে বারবার আমরা বলে এসেছি। কিন্তু বিজেপির নেতৃত্বকে আমার প্রশ্ন বা বাংলার মানুষের প্রশ্ন, এই দুর্নীতিগুলো শুধুমাত্র তারা নির্বাচনের আগেই দেখতে পান। ইডির কনভিকশন রেট 0.14%, সেখান থেকে তো প্রমাণ হয় যে ইডিকে তারা ব্যবহার করছেন রাজনৈতিকভাবে। এবং 25 জন নেতৃত্ব 2014 থেকে 2024-এর মধ্যে যারা বিজেপিতে জয়েন করেছেন, তাদের বিরুদ্ধে সিবিআই ইডির সমস্ত চার্জ শেষ করে দেওয়া হয়েছে, তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য প্রমাণিত, বাংলার মানুষ এটা বুঝতে পারছেন। ধন্যবাদ।
আর এই মুহূর্তে সবথেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। বাংলার পড়শি রাজ্যে আইএসআইএস ট্রেনিং ক্যাম্প, টার্গেট ভিভিআইপিরা। শীর্ষ বিজেপি এবং আরএসএস নেতারাই ছিলেন এই আইএস জঙ্গিদের টার্গেটে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানায় দানিশের মডিউল। রাঁচির ডেরায় বসেই চলছিল আইএস এর অনলাইন রিক্রুটমেন্ট। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সূত্রে বিস্ফোরক তথ্য সামনে আসছে। 2024 সাল থেকে ডেরা থেকে আইএস মডিউল চালাচ্ছিল আইএস জঙ্গি দানিশ। ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা ছিল আইএস জঙ্গিদের। আমাদের রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন। আমি সিজারের কাছে চলে যাবো। সিজার, আর কি কি তথ্য, আর কি কি বিস্ফোরক তথ্য সামনে আসছে? দেখো, সাম্প্রতিক অতীতে আইএসের যে মডিউলগুলো ধরা পড়েছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর বা বিপজ্জনক বলে কিন্তু এই মডিউলটাকে বলা যেতে পারে। তার কারণ দানিশ এবং আরও 4 জন যাদেরকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে, ঝাড়খণ্ড থেকে শুরু করে বেঙ্গালুরু, তেলেঙ্গানা, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এই মডিউলকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মারাত্মক কিছু তথ্য উঠে এসেছে। যে তথ্যগুলো কথা বললে যে রাঁচি শহরের বুকে 2024 থেকে এই মডিউল চালানো হচ্ছিল। অনলাইনে দানিশ এবং তার সঙ্গীরা রিক্রুটমেন্ট চালাচ্ছিল এবং সামনে রেখেছিল একটা ব্যবসার ব্যানারের আড়ালে এটা চলছিল। এবং সেই রিক্রুটমেন্টের সঙ্গে সঙ্গে সেখানে অনলাইনে বোমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ চলছিল। সেই প্রশিক্ষণ করার পরে সেই বোমা তৈরি করে পাশের সেই সোনরেখা নদীতে সেগুলোকে টেস্টও করা হয়েছে। অর্থাৎ তারা যে মডিউল হিসেবে কতটা এগিয়েছিল, অর্থাৎ নিজেদের কাজটাকে কতটা ওখানে রাঁচি শহরের বুকে বসে কতটা এগিয়ে নিয়ে গিয়েছিল সেটাই কিন্তু প্রমাণ করে। কারণ স্পেশাল সেলের গোয়েন্দারা যখন এই ডেরাতে, রাঁচি শহরের যে ডেরাতে, সেখানে তারা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ কেমিক্যাল এক্সপ্লোসিভ পাওয়া গেছে। পটাশিয়াম নাইট্রেটের মতো প্রচুর পরিমাণ কেমিক্যাল পাওয়া গেছে, যেগুলো বিভিন্ন ধরনের আইডি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, পিটিএন এবং টিএটিপির মতো কেমিক্যাল এক্সপ্লোসিভ তৈরি করা হচ্ছিল এবং সেগুলো সফলভাবে তারা টেস্টও করেছিল। এবং তাদের টার্গেট ছিল দেশের ভিভিআইপিরা এবং শাসক বিজেপি এবং আরএসএস এর বেশ কিছু নেতা। অর্থাৎ সামগ্রিকভাবে তাদের টার্গেট ছিল গোটা দেশ জুড়ে একটা বড় ধরনের সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা, এই টার্গেটেড কিলিংয়ের মাধ্যমে, ধর্মীয় স্থানে হামলার মাধ্যমে। এবং গোটা যে নির্দেশ, সেই নির্দেশটা কিন্তু পাকিস্তানে আইএসের যে হ্যান্ডলার তার মাধ্যমে আসছিল, এটাই দিল্লি পুলিশের দাবি। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। ঝাড়খণ্ডের বাড়িতেই ছিল আইএস জঙ্গিদের বোমা তৈরির কারখানা। বোমা ছাড়াও অস্ত্র তৈরির প্রশিক্ষণ চলতো অনলাইনে। বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে। সিজার, অনলাইনে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে তো বোমা ছাড়াও অস্ত্র তৈরির প্রশিক্ষণটাও অনলাইনে চালাতো এই জঙ্গিরা। যে ল্যাপটপ পাওয়া গেছে, যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো পাওয়া গেছে, সিগন্যালের মতো যে অ্যাপগুলোকে ব্যবহার করে তারা যে এই প্রশিক্ষণ পাচ্ছিল, এবং আইএস হ্যান্ডলার দূরে বসে, অর্থাৎ পাকিস্তানে বসে সে ভিডিও কল বা বিভিন্নভাবে এই অ্যাপের মাধ্যমে তারা শেখাচ্ছিল ঠিক কীভাবে এই ধরনের এক্সপ্লোসিভ তৈরি করা যায়। P10 বা টিএটিপির মতো যে কেমিক্যাল এক্সপ্লোসিভ, সেই এক্সপ্লোসিভগুলো কিভাবে তৈরি করা যায়। এবং তার যে সফল পরীক্ষা হয়েছে, তোমাকে যেটা একটু আগে বললাম, পাশেই নদী, সেই নদীর শুনশান জায়গাতে সেগুলো টেস্টও করা হয়েছে। এবং প্রথমে লো ইন্টেন্সিটি বানানো হয়েছে যাতে আশেপাশের মানুষ বুঝতে না পারে, এবং সেগুলো নিজেদের পরিমাণের বৃদ্ধি এবং সেগুলোর মাল মশলার পরিবর্তন ঘটিয়ে সেগুলোকে আরও হাই এক্সপ্লোসিভ বানানোর পরিকল্পনাও চলছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, গোটা বিষয়টা চলছিল একটি ব্যবসার আড়ালে। এবং এই যে 2024 সালে দানিশ এই বাড়িটা ভাড়া নেয়, এসএসসি পরীক্ষা দেওয়ার নাম করে সে গ্রাম থেকে এসে সেখানে বাড়িটা ভাড়া নেয়। অর্থাৎ শহরের বুকে দাঁড়িয়ে আমাদের পড়শি রাজ্যে, যেটা এরকমও হতে পারে যে আমার পাশেও এই ধরনের আইএস মডেল হয়তো চলছে, আমরা টের পাচ্ছি না, যেটা রাঁচির মানুষ এখন মনে করছেন। এবং সেই জায়গা থেকে সাম্প্রতিক অতীতে যে কটা আইএস মডিউল ধরা পড়েছে তার মধ্যে এটাই সবথেকে অ্যাডভান্স স্টেজে ধরা পড়েছে, এমনটাই গোয়েন্দারা দাবি করছেন। কারণ আরও কিছুদিন দেরি হলে হয়তো কোনো বড় ধরনের নাশকতা ঘটিয়ে দিতে পারত এই মডিউলটি। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, একটার পর একটা চাঞ্চল্যকর
তথ্য সামনে আসছে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি যে জিনিসটা ভাবাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান থেকে নাকি অনলাইনে প্রশিক্ষণ নেওয়া হচ্ছিল। কিসের? বোমা তৈরির প্রশিক্ষণ, এবং সেটা কিনা বাড়ির পাশের সোনরেখা নদী, সেখানে চলতো বোমার পরীক্ষা। দেখুন, ভারতবর্ষ এবং বাকি দেশগুলোর এজেন্সিটা মিলে কিছুদিন আগে যখন দিল্লিতে দেখা করেছিল তখন বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস হয়েছিল। তার মধ্যে একটা জিনিস নিয়ে ডিসকাস হয়েছিল যেটাকে বলা হয় ইনফরমেশন ব্রিজিং এবং ট্রেনিং সেল। এইখানে বিভিন্ন তথ্যের মধ্যে একটা তথ্য এসেছিল যে বিভিন্ন কোঅর্ডিনেশনের মাধ্যমে ছোট ছোট ইউনিটে ভাগ করে এমনকি অনলাইন ট্রেনিং এর মাধ্যমে এরা নিজেদের ইউনিট তৈরি করছে। যখন এই ধরনের ডিসকাশন ছিল তখন ধরাই যেতে পারে তার রেলেভেন্স নিশ্চয়ই ছিল, তার জন্য এই ধরনের ডিসকাশন গুলো হয়েছিল। আজকে যখন আমরা বলি কোঅর্ডিনেটেড এফার্টের কথা, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একার দায়িত্ব নয় ন্যাশনাল সিকিউরিটি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এভরি এজেন্সি, এভরি পিপল ইন দিস কান্ট্রি সবাইকে বুঝে শুনে আজকের ডেটে ড্রাফটিং করতে হবে এবং রেসপন্সিবলি অ্যাক্ট করতে হবে। না হলে কিন্তু আমরা একটা খুব অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছি, কারণ পাকিস্তান আমাদের উপরে নন কনভেনশনাল অ্যাটাক করার যে প্ল্যানটা করেছে সেটা খুব তাড়াতাড়ি এক্সিকিউশন মেথোডোলজিতে পৌঁছতে চলেছে। ধন্যবাদ আপনাকে। ধৃত আইএস জঙ্গি দানিশ এবং তার সঙ্গীদের জেরা করে বিস্ফোরক তথ্য এবারে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে। রাঁচির উপকণ্ঠে আইএস জঙ্গি দানিশের ডেরা, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে পটাশিয়াম নাইট্রেট। আরো একটি আপডেট আমাদের নজর রাখতে হবে। ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকির ফোন। ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুল এবং সর্বদয় বিদ্যালয়, সেখানে হুমকি ফোন আসে। স্কুলগুলিতে পৌঁছে যায় বম ডিসপোজাল স্কোয়াড, পৌঁছে যায় পুলিশও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থী এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলগুলিতে তল্লাশি জারি রয়েছে এখনো। নজর রাখবো আমরা উপত্যকার দিকে। পুঞ্চে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান, উদ্ধার একটি একে সিরিজের রাইফেল, 4টি ম্যাগাজিন, বিপুল পরিমাণে কার্তুজ এবং 20টি হ্যান্ড গ্রেনেড। কে বা কারা এই অস্ত্র মজুত করেছিল তদন্ত করে দেখছে পুলিশ। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার ভাগ্য এই মুহূর্তে কোন দিকে যেতে চলেছে, যদিও মঙ্গলবার পরবর্তী শুনানি রয়েছে এবং দুপুর 2টোয় সেই রায় দেবে বিচারক, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। কিন্তু আজকে আদালতে বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছিল এবং বেশ কিছু ইস্যুতে প্রশ্ন তুললেন খোদ বিচারক, এবং বিচারক প্রশ্ন তুললেন ওই বেআইনি কনস্ট্রাকশন বা নির্মাণ সংস্থা নিয়ে, যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার টাকা, কালো টাকা কোথাও নির্মাণ সংস্থার মাধ্যমে কি কাজে লাগিয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যদিও এই সংস্থার মালিক হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তার স্ত্রীর নাম, কিন্তু অনেকেই মনে করছেন এবং এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যেদিকে এগোচ্ছে সেদিকেই মনে করা হচ্ছে, সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে স্ত্রীকে সামনে রেখে এই সংস্থার সমস্ত কাজ হয়তো চালাতেন কারামন্ত্রী খোদ নিজেই। কারণ স্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল, স্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ব্যবসার বিষয় বা নির্মাণ সংস্থার বিষয়ে তিনি কিচ্ছু জানেন না, যা জানেন তার স্বামী জানেন, অর্থাৎ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি জানেন। কিন্তু চন্দ্রনাথ সিনহা তিনি যে জামিনের আবেদন করেছিলেন সেই জামিনের আবেদনের কি হবে, সেদিকে কি ভবিষ্যৎ রয়েছে, আজ আদালতে ঠিক কোন পক্ষ কোন কোন যুক্তি খাড়া করলো জানাবেন। আমার সঙ্গে বিচার ভবন থেকে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, বারবার বিকে কনস্ট্রাকশনের নাম উঠে আসছে। গতকাল গিয়েছিল ইডির আধিকারিকরা বীরভূমে, সেখান থেকে একাধিক তথ্য উঠে এসেছে। চন্দ্রনাথ সিনহা স্ত্রী, যিনি এই বিকে কনস্ট্রাকশনের অন্যতম মালিক, তিনি বলছেন ব্যবসা বাণিজ্য সম্পর্কে তিনি কিচ্ছু জানেন না, যা জানেন স্বামী জানেন। তাহলে এই কনস্ট্রাকশনের তথ্য দিতে এত দেরি কেন? দেখো, বিচারকের আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তোলা প্রশ্ন এই আজকের শুনানি পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হলো বিচারক শুভেন্দু সাহা এক্ষেত্রে চন্দ্রনাথ সিনহার আইনজীবী যিনি রয়েছেন, সেই চন্দ্রনাথ সিনহার আইনজীবীর কাছে জানতে চান যে আপনার মক্কেল বিকে কনস্ট্রাকশন সংস্থার সঙ্গে কিভাবে যুক্ত বা এই ব্যবসার সঙ্গে কিভাবে যুক্ত। তখন উত্তরে চন্দ্রনাথ সিনহার আইনজীবী জানান যে তিনি নন, তার স্ত্রী যুক্ত, তাদের পার্টনারশিপ রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। তখন বিচারক বলেন যে ওনার স্ত্রী অর্থাৎ চন্দ্রনাথ সিনহার স্ত্রীর বয়ান অনুযায়ী তিনি অর্থাৎ চন্দ্রনাথ সিনহার স্ত্রী এই সংক্রান্ত অর্থাৎ কৃষিকাজ সংক্রান্ত বা যে নির্মাণ ব্যবসা সংক্রান্ত কোনো কিছু দেখতেন না, যা দেখতেন সবটা চন্দ্রনাথ সিনহাই দেখতেন। তার সঙ্গে সহমত পোষণ করেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। সেখানে দাঁড়িয়ে বিচারক আবার পাল্টা প্রশ্ন করেন যে তাহলে তো এই সমস্ত ব্যাপার সম্পর্কে সব কিছুই জানেন চন্দ্রনাথ সিনহা, তাহলে
ওই সংস্থা বিকে কনস্ট্রাকশন যেখানে প্রায় 7 ডেসিবেল মতো জমি কিনেছে 5 লক্ষ টাকার বিনিময়ে, তাদের কাছে তো দলিল থাকার কথা, সেই দলিল দিতে কেন বিএলওর অফিস যেতে হবে, কেন এতটা সময় লাগবে? সঠিক উত্তর কিন্তু তখন বিচারককে দিতে পারেননি, তার কারণ সঠিক জায়গায় প্রশ্ন করেছেন। আর এই জায়গাতেই কিন্তু বারবার আজকে ইডির তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে দুবার তারা সমন পাঠিয়েছে, সমন পাঠানোর পরেও তারা সঠিক উত্তর বা জবাব চন্দ্রনাথ সিনহা বা তার কোনো প্রতিনিধি মারফত পাননি। তারা যখন চার্জশিট দাখিল করলেন, আদালতে চার্জশিট জমা দিলেন, সেই দিন সন্ধ্যাবেলায় ইমেল মারফত সমস্ত নথি পাঠিয়ে দেওয়া হলো। তাহলে যে নথিগুলো তারা ধরেই নিচ্ছেন যে সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে ছিল, তারপরেও আমি এই জায়গাটাতে সুজয় তোমার কাছে একটা প্রশ্ন করতে চাইবো যে বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি যে হ্যাঁ 13 কোটি টাকার একটা কোথাও হিসেব কোনোভাবে দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এই নির্মাণ সংস্থার নাম উঠে আসছে। তাহলে তথ্য দিতে এত দেরি কেন? এই যে প্রশ্নটা করা হচ্ছে যে সময় দেওয়া হয়েছিল তাকে, গুরুত্বপূর্ণ যা নথি মিস রয়েছে সেইগুলো জমা দেওয়ার জন্য কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সময় দেওয়া হয়েছিল, এই সময়টাকে কেন কাজে লাগাতে পারলেন না কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা? সেক্ষেত্রে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর পক্ষ থেকে কি যুক্তি দেওয়া হচ্ছে? দেখো, এটাই বলছে যে তাদের কাছে সমস্ত তথ্য হাতে প্রস্তুত ছিল না, অর্থাৎ প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য হাতে থেকে যায়, কিন্তু আরও যে সমস্ত তথ্য অর্থাৎ কোথায় জমি কেনা হয়েছে, কার নামে জমি কেনা হয়েছে, জমির দলিল, এই সংক্রান্ত তথ্যগুলো তাদের জোগাড় করতে কিছুটা সময় লেগেছে। যদিও এই যুক্তি কোনোভাবেই ইডি তাদের এই যুক্তিটা মানতে তারা রাজি নয়। তাদের বক্তব্য অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বলেই চার্জশিট জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সমস্ত তথ্য যেটা তারা 9 মাস ধরে চেয়ে আসছেন সেটা 9 ঘন্টার মধ্যে তারা ইমেল মারফত পাঠিয়ে দিলেন। ফলে প্রভাবশালী ব্যক্তি একটা শব্দ ব্যবহার করেছে ইন্টেনশনালি, অর্থাৎ ইচ্ছাকৃত এই সমস্ত তথ্য আটকে রেখেছেন, লুকিয়ে রেখেছেন বা পাঠাননি। এক্ষেত্রে ইডির আইনজীবী যিনি ছিলেন তিনি একটা বিশেষ কথা বলেছেন যে তারা যে নথি পাঠিয়েছে, অর্থাৎ চন্দ্রনাথ সিনহা এতবার চাওয়ার পর 9 মাস পর যে নথি পাঠিয়েছেন সেখানেও এমন তথ্য রয়েছে যেটা ইনক্রিমিনেটিং, অর্থাৎ গুরুত্বপূর্ণ, যেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারা বলতে চাইছেন যে তিনি সমস্ত কিছু ঝাড়াই বাছাই করার পর যে তথ্য পাঠিয়েছেন তার মধ্যেও অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সুতরাং সেই কারণেই তাদের মনে হয়েছে যে তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর মিসিং রয়েছে। যে সমস্ত তথ্য কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না বলে ইডির পক্ষ থেকে আজকে বলা হয়েছিল 7 দিনের হেফাজতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিতে চান। এদিকে আজ যখন বেরিয়ে যাচ্ছিলেন, মানে বিচার ভবন থেকে যখন শুনানি শেষে বেরিয়ে যাচ্ছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তখন কিন্তু তিনি বলেছেন বিচার প্রক্রিয়ার উপর তার আস্থা রয়েছে। হ্যাঁ, চন্দ্রনাথ সিনহার বক্তব্য শোনাবো এবং তার পাশাপাশি ইডির পক্ষে যিনি আইনজীবী রয়েছেন তিনি বেরোনোর সময় ঠিক কি জানিয়েছেন, পরপর দুজনের বক্তব্য শুনুন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। কাস্টাডি চাইছিলাম ফর কাস্টোডিয়াল, ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আর আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। সুজয়, তোমার কাছে এই বিষয়টা থেকে একটা পরিষ্কার হতে চাইবো যে প্রথম থেকে বিকে কনস্ট্রাকশনের নাম উঠে এসছে, কিন্তু এই যে নিয়োগ দুর্নীতির কালো টাকা কোথাও বিকে কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়েছে কিনা এই প্রশ্নচিহ্ন যখন উঠছে তখন স্বাভাবিকভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত যদি এই সংস্থার নামে একটা অ্যাকাউন্ট থাকে। একটা নির্মাণ সংস্থা চলছে, সেই নির্মাণ সংস্থার নামে কোনো অ্যাকাউন্ট নেই, মানে এটা তো স্বাভাবিক। কোনো কোম্পানি চলে, কোনো বিজনেস চলে, সেই সংস্থার নামে একটা অ্যাকাউন্ট থাকবে যেখান থেকে সেই সংস্থার হিসাবটা অন্তত ক্লিয়ার হবে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কত টাকা জমি কেনা হচ্ছে, কত টাকা আবাসন বিক্রি হচ্ছে, এই বিষয়গুলো তো থাকে। যদি ওই সংস্থার নামে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই সংস্থার নামে অ্যাকাউন্ট নেই, গোড়াতেই তো কোথাও গলদ। দেখো, এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তারা বলেছে যে এই বিকে কনস্ট্রাকশন নামে সেই সংস্থা, তার 2 পার্টনার রয়েছে, একজন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার স্ত্রী আর অপর একজন রয়েছে যিনি পার্টনার, দুজনেই 50% পার্টনার রয়েছে। ওই সংস্থার হিসেব যখন তারা চেয়েছেন বা ঘেটে দেখেছেন, দেখা যাচ্ছে যে ওই সংস্থার থেকে একটা জায়গায় জমি কেনা হয়েছে, জমি কিনে সেখানে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ আবাসন তৈরি করা হয়েছে। এবং এই যে জমি কেনা হয়েছে, তার জমি কেনার ক্ষেত্রে আবার যে টাকা ওই বিকে কনস্ট্রাকশন নামে জমি কেনা হয়েছে বলে কাগজে কলমে দেখানো হয়েছে, আবার সেই অঙ্কটাই দেখানো হচ্ছে যে চন্দ্রনাথ সিনহার স্ত্রী ওই বিকে কনস্ট্রাকশনে
বিনিয়োগ করছেন যার কোনো অ্যাকাউন্টে নেই, অর্থাৎ আচ্ছা। যে সংস্থার কোনো অ্যাকাউন্ট নেই সেই সংস্থায় বিনিয়োগ করলেন কি করে, এটা একটা বড়সড় প্রশ্ন। এই জায়গাটি কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করেছে। একদম একটা বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে এবং এরকম প্রশ্ন চিহ্ন একাধিক ক্ষেত্রে রয়েছে, যে কারণেই ইডির পক্ষ থেকে হেফাজতে চাওয়া হয়েছে। তবে চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রী তিনি নিজেও জামিনের আবেদন করেছিলেন, সেই জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে এবং জামিনের আবেদন ভাগ্য ঝুলে রইল, কারণ আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি রয়েছে। ধন্যবাদ সুজয়। ভিসা নীতিতে কড়াকড়ি ডোনাল্ড ট্রাম্পের। H1B ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত মার্কিন সরকারের। এবার থেকে H1B ভিসা স্পন্সর করার জন্য কোম্পানিদের দিতে হবে বাৎসরিক $1 লক্ষ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। যারা আমাদের দেশ থেকে তো প্রচুর মানুষ আমেরিকায় কাজ করতে যান বা আমেরিকান সংস্থার হয়ে সেই দেশেই কাজ করেন, সেক্ষেত্রে এটা তো একটা বড় চাপ হয়ে গেল। মানে ভারতীয় মুদ্রায় কত টাকা দিতে হবে তাকে শুধুমাত্র ভিসার জন্য প্রত্যেক বছরে, সেটা আবার। দেখো, আমেরিকায় যারা কাজ করেন তার মধ্যে 72% স্কিল্ড লেবার যারা, তারা কিন্তু ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। তারপরে রয়েছে চীন থেকে। এবং আমেরিকায় কর্মরত এই স্কিল্ড লেবারের সংখ্যা কিন্তু প্রায় 25 লক্ষ। এর মধ্যে ইঞ্জিনিয়াররা রয়েছেন, MBA করে যারা যাচ্ছেন তারা রয়েছেন, তার সাথে সাথে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে IT, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইগুলোর থেকে কিন্তু সেক্টরের লোকজন সেখানে গিয়ে কাজ করেন। এতদিন পর্যন্ত একটা নমিনাল ফিস দিতে হতো কোম্পানিগুলোকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, এদেরকে অ্যাকোমোডেট করার জন্য। কিন্তু এবার থেকে ইন্ডিয়া থেকে কেউ গেলে বা অন্যান্য দেশ থেকে কেউ গেলে $1 লক্ষ, ভারতীয় মুদ্রায় প্রায় 88 লক্ষ টাকা একজন এমপ্লয়ির জন্য কোম্পানিকে গুনতে হবে। এর অর্থ কোম্পানিগুলো কিন্তু ইন্ডিয়া থেকে বা আউটার ওয়ার্ল্ড থেকে হায়ারিং কমিয়ে দেবে এবং তারা আমেরিকান পিপলদেরকেই নেবে। এটাই ট্রাম্প চাইছেন, যে মেক আমেরিকা গ্রেট এগেন। এটাই কিন্তু ট্রাম্পের এজেন্ডা, যাতে বাইরের থেকে লোক এসে তোমার চাকরি কেড়ে নিচ্ছে, আমি তোমাকে চাকরি ফিরিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু ট্রাম্প রিলিভেন্ট থাকতে চাইছেন আমেরিকানদের কাছে। এবং সেই জায়গা থেকে ট্রাম্পের এই নীতি ভারত, চীন এদের উপর তো প্রভাব ফেলবেই। আমাদের এখান থেকে যারা একদম, এবং সেটা ঘুরিয়ে সেটা তার নিজের দেশেই প্রভাব ফেলে কিনা সেটা তো অবশ্যই নজর রাখতে হবে, এবং সেইটা নিয়েও আলোচনা ভীষণ প্রয়োজন। No more will these big tech companies or other big companies train foreign workers. They have to pay the government $100,000, then they have to pay the employee. So it's just not economic. If you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. Train Americans, stop bringing in people to take our jobs. That's the policy here. $100,000 a year. আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এতদিন ধরে শুল্ক যুদ্ধ চলছিল আমার দেশের সঙ্গে, শুল্ক বাড়িয়েই যাচ্ছে। এবার এই H1B ভিসা প্রত্যেক বছরে ভারতীয় মুদ্রায় প্রায় 90 লক্ষ টাকা করে দিতে হবে ভিসার জন্য। এটা কি শুধুমাত্র আমার দেশে বা চীন বা যারা যাচ্ছে তাদের উপরেই চাপ, না যে দেশে গিয়ে আমরা কাজ করছি সেই দেশটার উপরও চাপ পড়বে? কারণ তাদের দেশে তো স্কিলড লোক দরকার, যেটা সেখানে নেই বলে আমাদের এখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন, যে পরিষ্কার ব্যাপার হচ্ছে যে আমেরিকায় সে ধরনের শিক্ষিত লোক, স্কিল প্রফেশনাল যাদের বলা হচ্ছে, যাদের জন্য H1B ভিসা চালু হয়েছে, সেটা নেই সে দেশে। নেই বলেই তো ভারত থেকে যাচ্ছে, চীন থেকে যাচ্ছে, অন্য দেশ থেকেও যাচ্ছে। এই H1B ভিসার মানে প্রায় 72% ভারত থেকে যায়। বোঝাই যাচ্ছে যে ভারতের মেধার কি ধরনের চাহিদা সেখানে আছে, অথবা ভারতীয় মেধা ভারতের চাহিদা নেই, ভারতে তারা ঠিকমতো সুবিধা পাচ্ছে না, তার ফলেই তারা সে দেশে চলে যাচ্ছে। এবং যেটা ছিল এতকাল, প্রথম এই বছরের আগে, মানে 2024 জানুয়ারি পর্যন্ত ছিল মানে $10 ফিস, তারপরে হলো $225, এখন সেটা $1 লক্ষ করে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে, এবং যেটা এমপ্লয়ার তাকেই দিতে হবে। এখন এরা মাইনে পায় মোটামুটি ভাবে $1 লক্ষ কাছাকাছি পায়, অর্থাৎ যা 1 বছরে রোজগার করবে পুরোটাই 1 বছরে চলে যাবে যে একটা সরকারকে ফিস দিতে। তার ফলে মানে বোঝাই যাচ্ছে যে যারা এমপ্লয়ার তারা আর H1B ভিসার খুব একটা আগ্রহী হবে না। হ্যাঁ, তার ফলে তাদেরকে ট্রাম্প মনে করছেন এর ফলে তাদের লোকাল লোকদের তাদের নেবে, কিন্তু লোকাল লোকের যদি যোগ্যতা থাকতো তার লোকাল লোকদের নিত না। এই কাজগুলো তার পারছে না বলেই তো বাইরে থেকে নিতে হচ্ছে। এখন হচ্ছে যে প্রথম বছর, হ্যাঁ 3 বছর পর্যন্ত তাদের থাকে, আবার রিনিউ করতে হয়, রিনিউ করার সময় আবার দিতে হবে। এই $1 লাখ যেটা, সেটা
ট্রেস এন্ট্রান এবং রিনিউ করার জন্য দিতে হবে। এবং এর ফলে যেটা ঘটবে কি, রিনিউয়ালের সময় যারা প্রচুর ভারতীয়কে ফেরত চলে আসতে হতে পারে, এবং যারা এখন এই জায়গাটা আমার দেশ মানে ভারত কিভাবে ট্যাকল করতে পারে এই সিচুয়েশনটাকে? হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে যে আমাদের মেধা তো চলে যাচ্ছে। এতকাল আমরা ব্রেন বলতাম না, ব্রেন আমাদের চলে যাচ্ছে বিদেশে। আমাদের ট্যাক্স পেয়াররা পয়সা দিয়ে লেখাপড়া শেখালো, ইঞ্জিনিয়ার বানালো, ম্যানেজমেন্ট স্কলার বানালো, তাদের সেবাটা কিন্তু পাচ্ছি বিদেশে। এটা আমাদের দীর্ঘদিনেরই আমাদের কমপ্লেন ছিল। তো ঠিক আছে, ওরা বিদেশে গিয়ে কাজ করতো এবং ওরা যেটা করতো সেটা হচ্ছে রেমিটেন্স বলে। ওরা যেটা রোজগার করতো, যেহেতু এদের পার্মানেন্ট নয়, এদের 6 বছর পর্যন্ত মানে চাকরি থাকে, 3 বছর প্লাস 3 বছর, তারপর ফেরত আসতে হয়, তারপর আবার যেতে পারে যদি ভাগ্য ভালো থাকে। এই 6 বছরে যারা ভালো পয়সা জমায় এবং সেটা যারা দেশে পাঠায়, এবং এর চেয়ে যে আমেরিকা থেকে যে টাকা আমরা পাই তার বড় অংশ H1B ভিসা হোল্ডাররা পাঠায়, বুঝেছেন? প্রায় বছরে $130 বিলিয়ন আমরা বিদেশ থেকে রেমিটেন্স হিসেবে আসে, এর 1/3 আসে আমেরিকা থেকে। তো H1B ভিসা হোল্ডাররা যারা হাইলি প্রফেশনাল, তারা কিন্তু বিদেশে গিয়ে টাকাপত্র পাঠাচ্ছেন, সেই টাকায় কিন্তু আমাদের দেশের অনেকটাই চলছে। এবং নেপালের অর্থনীতি আরো চমৎকার, নেপালের পুরো জিডিপি 30% আসে এই যারা বাইরে কাজ করে। যাই হোক, তো এইটা যদি আটকে যায় তাহলে সামাজিকভাবে বোঝা যাচ্ছে যে অর্থনীতির উপর বিরাট চাপ। আপনি আপনাদের ডেস্ক জিনিসপত্র ঢুকতে দিচ্ছেন না, এবার আপনি মানুষকেও ঢুকতে দেবেন না, তাই না? মানুষ মানে যারা সেখানে কাজ করতে যাবে আটকে দিচ্ছেন। তার ফলে দুটা ঘটবে, ভারতের অর্থনীতিকে একেবারে উনি ভাবছেন ভাতে মারবো। দেখা যাক ভারতের আমরা কি ধরনের পরিকল্পনা নিতে পারি, দেশের ট্যালেন্টকে আমরা দেশের মধ্যে কি করে রাখতে পারি, তাদের কি করে ভারত পরবর্তী কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকছে। অনেক ধন্যবাদ। এদিকে মোদির পর এবার জিনপিং এর সঙ্গেও ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রায় 2 ঘন্টা ফোনে কথা হয় দুই রাষ্ট্রনেতার। অর্থাৎ ভারত এবং চীনের লোক সব থেকে বেশি ওখানে গিয়ে কাজ করছে, তাদের H1B ভিসার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এদিকে দেখুন, জন্মদিনের দিন নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন, আজ জিনপিংকে ফোন করলেন এবং সেখানে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। টিকটক চুক্তি, দু দেশের বাণিজ্য, রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা হয়েছে জিনপিং এর সঙ্গে। We talked about trade, we talked about war, we talked about a lot of things. We talked about Russia, Ukraine, obviously, and Gaza. We talked about a lot of subjects. It was a long call, it was a good call. We have a very good relationship. But the TikTok deal is well on its way, as you know, and the investors are getting ready. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নদিয়ায় ফের খুন। কৃষ্ণনগরের পর নদিয়ার বীরনগরে নাবালিকা খুন। প্রায় 24 ঘন্টা নিখোঁজের পর নাবালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল তাহেরপুর থানা। গতকাল সন্ধে থেকে নিখোঁজ, আজ পুকুর পাড় থেকে দেহ উদ্ধার। কুপিয়ে খুনের অভিযোগ। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডের জের, পুলিশের জালে হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার। ঘটনার পরই পরিষেবা প্রদানকারী কোম্পানিকে সিজ স্বাস্থ্য দপ্তরে। পুজোর মুখে বেতন বা বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তায় স্বাস্থ্যকর্মীরা। বেতন পাওয়া নিয়ে সমস্যা হবে না জানিয়েছেন হাসপাতালের সুপার। প্লাবনের জমা জলে ভয়াবহ পরিস্থিতি মালদার ভূতনিতে। বাড়ছে মৃত্যু মিছিল। 2 মাস ধরে নোংরা জমা জলেই পানীয় অর্ধাহার অনাহারে দিন গুজরান। জলের নিচে টিউবওয়েল, শৌচালয়, জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ, বিষাক্ত পোকামাকড়। প্রায় 2 লক্ষ মানুষ জলবন্দী। ডিভিসি ছাড়া জলে ফুলে ফেপে উঠেছে দামোদর। আগামীকাল মহালয়ার ভোরে তর্পণ নিয়ে সতর্ক প্রশাসন। ঝাড়খণ্ডে নিম্নচাপে ভারী বৃষ্টির জের। টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। রঘুনাথগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে গেল যাত্রীবাহী পিকআপ ভ্যান। জখম প্রায় 10 জন। জঙ্গিপুরের দিক থেকে আসছিল ভ্যানটি। রঘুনাথগঞ্জের 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যানটি। দ্রুত গতিতে থাকায় দুর্ঘটনা বলে জানা গিয়েছে। বন দফতরের পাতা খাঁচায় আবারও ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। 9 দিনে ধূপগুড়ির আলতাডাঙ্গা চা বাগানে উদ্ধার 2টি চিতাবাঘ। গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের জন্য এলাকায় আতঙ্ক। চিতাবাঘটিকে বিন্নাগুড়ি রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বাহ,
এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ